নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব বিটিএন নিউজের বিশেষ সংবাদ এই মুহূর্তে। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রী। শিলচরে ফ্লাইওভার নিয়ে নাগরিক সভা, একসুরে উন্নয়নের ডাক। 22 নভেম্বর থেকে রাজশাহীতে শুরু হবে বিশেষ সংশোধন প্রক্রিয়া। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের কোনো গুজব অপপ্রচারের কান না দেওয়ার আবেদন হিমন্ত বিশ্ব শর্মার। নলবাড়ির 33,000-এরও বেশি মহিলাদের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে 10,000 টাকা চেক প্রদানকালে এই আবেদন করেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন দেশের প্রথম স্পেশাল রিভিশন বা বিশেষ সংশোধনী এসআর চালু করেছে অসমে এবং মঙ্গলবার থেকে তা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। আর এ নিয়ে ইতিমধ্যেই পক্ষে বিপক্ষে নানা ধরনের মন্তব্য উঠে আসছে। এরই মধ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের কোনো গুজব বা অপপ্রচারের শিকার না হওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বিরোধীরা মিথ্যা অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। এসআর নিয়ে কাউকে ভয় পেতে হবে না বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। এদিকে ধেমাজির পর আজ নলবাড়ির 33,000-এরও বেশি মহিলাদের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে প্রথম কিস্তির 10,000 টাকার চেক প্রদান করেন। প্রসঙ্গত, নির্বাচন কমিশন দেশের প্রথম স্পেশাল রিভিশন বা বিশেষ সংশোধনী এসআর চালু করেছে অসমে এবং মঙ্গলবার থেকে তা আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। রাজ্য নির্বাচন কমিশনের মন্তব্য, এই বিশেষ সংশোধনীর ফলে কোনো ভোটদাতার নাম তালিকা থেকে বাদ যাবে না। যদি কোনোবাই বহিৰাজ্যৰ পৰা আহি অসমক নিজৰ ইয়াতে পাৰ্মানেণ্ট ৰেচিডেণ্ট, ৰেলত চাকৰি কৰিছে, অইল ইণ্ডিয়াত চাকৰি কৰিছে, তাৰ নাম কাটিলে ইয়াত পাব, দুই জেগাত থাকিব নোৱাৰে। কোনো এইটো প্ৰক্ৰিয়া নাই, এইটোলৈ কোনো বিতৰ্ক নাই। কোনে নিজৰ জেগাত নাম কাটি আনি ইয়াত নাম লগায়? এটা আপোনালোকে প্ৰশ্ন সোধে, নিজে উত্তৰ দিয়াই নিজে হেডলাইন কৰে আৰু এটা বিতৰ্কৰ সৃষ্টি কৰি দিয়ে। এতিয়া পশ্চিমবংগত যাৰ নিজৰ ঘৰ আছে তাতে নামটো কাটি ইয়াত কিয় সোমাব? দুই জায়গাতো দিব নোৱাৰে। শিলচরে ফ্লাইওভার নিয়ে নাগরিক সভা, মন্ত্রীর উপস্থিতিতে মতভেদ থাকলেও এক সুরে উন্নয়নের ডাক। শীঘ্রই হবে শিলান্যাস, জানিয়ে দিলেন মন্ত্রী কৌশিক রায়। শহরের যানজট নিরসনে প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে আজ বঙ্গভবনে আয়োজিত নাগরিক সভা ঘিরে নানা মত উঠে এলেও শেষ পর্যন্ত উঠে আসে একই বার্তা, শিলচরের উন্নয়নের স্বার্থে ফ্লাইওভার নির্মাণ হোক। এই সভার আয়োজন করেছিল প্রশাসন, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী। নাগরিকদের পাশাপাশি বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও সভায় অংশ নেন। সভায় মূলত সেন্ট্রাল রোডের ব্যবসায়ীরা তাদের আপত্তির কথা তুলে ধরেন। তাদের আশঙ্কা, ফ্লাইওভার নির্মাণ হলে রাস্তায় ব্যবসার ক্ষতি হতে পারে, দোকানে ক্রেতার সংখ্যা কমে যাবে এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হবে। তারা প্রকল্পের পুনর্বিবেচনার দাবি জানান। স্কুল বাস আজকে বাচ্চাদেরকে জায়গা জায়গা থেকে পিক আপ করবে, ড্রপ করবে, ইউনিভার্সিটির বাস জায়গা জায়গা যাবে, এটা তো উপর দিয়ে যাবে না। তাহলে আমাদের সমস্যার সমাধানটা হচ্ছে কোথায়? থার্ড পয়েন্ট, আজকে আমরা একটা এলিভেটেড করিডোর করছি, এটা বিশাল বড় প্রজেক্ট আমাদের শিলচরের জন্য, এটা খুবই ভালো, কিন্তু এট হোয়াট কস্ট? অন্যদিকে শহরের অধিকাংশ নাগরিক ও বক্তা জানান, দীর্ঘদিনের যানজটের অবসান ঘটাতে ফ্লাইওভার অত্যন্ত জরুরি। তাদের মতে উন্নয়নের পথে কিছু সাময়িক অসুবিধা মেনে নিতে হবে, কারণ শহরের ভবিষ্যতের স্বার্থে এই প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন। সভা শেষে সিদ্ধান্তে পৌঁছায় যে
সকল পক্ষের মতামত প্রশাসনের কাছে লিখিতভাবে পাঠানো হবে এবং নাগরিকদের উদ্বেগ দূর করে ফ্লাইওভার নির্মাণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। সার্বিকভাবে সভা থেকে উঠে আসে শহরের উন্নয়ন এবং অবকাঠামো বৃদ্ধির পক্ষে এক ইতিবাচক বার্তা। আমরা এখানে অনেকে আমরা স্বাভাবিকভাবে আমরা আমাদের কথা আমরা ব্যক্ত করেছি, অসুবিধার কথা আমরা বলেছি। সেই অসুবিধে যেগুলো এখানে তুলে ধরা হয়েছে, অবশ্যই আমি এখানে যারা এটার সঙ্গে যারা সংযুক্ত, যারা আধিকারিকরা যারা রয়েছেন, টেকনিক্যাল পার্সন যারা রয়েছেন, আমি তাদের কাছে অবশ্যই আমি এই কথা বলবো যে এই অসুবিধাকে কতটুকু মিনিমাইজ করা যায় সেটার জন্য তারা দৃষ্টি দেবে। কিন্তু কথা হচ্ছে যে এটাকে কোনোভাবে এটাকে বন্ধ করা বা আটকে দেওয়া, সেই চিন্তাধারা থেকে আমাদেরকে, যদিও এখানে সবাই বলেছেন, যারাই বক্তব্য রেখেছেন সবাই বলেছেন যে আমরা এই যে প্রজেক্ট যেটা নেওয়া হয়েছে তার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেসব কথা এসছে যে আমরা চাইছি সেটা হবে, কিন্তু এটা যদি না হয় তাহলে সেটা করে লাভ হবে। এটা হেমন্ত বিশ্ব সরকার 17-18 বাজেট স্পিচটা যদি আপনারা দেখেন ওনার অর্থমন্ত্রী হিসেবে, তখন আমি আপনাদের আশীর্বাদে আমি পিডব্লিউডি দপ্তরে কাজ করতাম মানে দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রী হিসেবে। সিগনেচার প্রজেক্ট হিসেবে কিছু দেওয়ার জন্য আমাকে বলা হয়েছিল মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর পক্ষ থেকে। ঠিক ওই সময়ে আপনারা যদি স্পিচটা পড়েন, এখনো কপি তার আছে, বিধানসভায় খুঁজলে পাবেন, দেখবেন যে শিলচর এবং ডিব্রুগড়ে পিডব্লিউডির সিগনেচার প্রজেক্ট হিসেবে আমরা দিয়েছিলাম, আর এটা অর্থ দপ্তর থেকে মান্যতাও পেয়েছে, স্পিচে এসছে। আজকের মুখ্যমন্ত্রী ওই সময় অর্থমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি বিধানসভায় বলেছেন। তারপর কেন কাজ হলো না? কাজ হলো না আপনারা জ্ঞাত, কোভিড-19 এসছে, আপনারা জ্ঞাত যে কার আন্দোলন ইত্যাদি জানেন আপনারা। সব মিলিয়ে নির্বাচন এসছে, নির্বাচন আসার পরে নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন কথা, নিশ্চিতভাবে নতুন নতুন যে আমরা প্রজেক্টগুলো নিচ্ছি তাতে টাকা পয়সা ইত্যাদি। একটা সরকার যখন চলে তো সরকারের টাকা তো নিজে বানায় না। এদিকে কৌশিক রায় জানান, সবকিছু বিবেচনা করেই ফ্লাইওভার হবে, খুব শীঘ্রই শিলান্যাস হবে। এলিভেটেড করিডোর নির্মাণের জন্য, এলিভেটেড রোড নির্মাণের জন্য আমাদের এখানে নাগরিকদের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে এক সভা হয়েছে। সবাই নিজের নিজের মতামত তুলে ধরেছেন এবং তারা অনেকে অনেক প্রস্তাব দিয়েছেন এবং আমরা সেই প্রস্তাবগুলি আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা বলেছি যাতে ফ্লাইওভার নির্মাণ হবে এটাতে কোনো সংশয় নেই এবং কেউ এটার আপত্তিও করেননি, কিন্তু যাতে মানুষকে কম হয়রানি হয়, মানুষকে কম অসুবিধা করে যাতে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই আলোচনা মোটামুটি আজকে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে, আগামী মাসের মধ্যে আমরা করব, যাতে খুব তাড়াতাড়ি। 2026 সালের 1 জানুয়ারি তারিখে ভিত্তি ধরে ভোটার তালিকা বিশেষ সংশোধনী প্রক্রিয়া রাজ্যে শুরু হয়ে গেছে। কাছাড় জেলাও আগামী 22 নভেম্বর থেকে শুরু হবে বিশেষ সংশোধন প্রক্রিয়া, জানালেন জেলা আয়ুক্ত। 2026 সালের 1 জানুয়ারি তারিখকে ভিত্তি ধরে ভোটার তালিকা বিশেষ সংশোধন প্রক্রিয়া রাজ্যে শুরু হয়ে গেছে। কাছাড় জেলায়ও আগামী 22 নভেম্বর থেকে শুরু হয়ে বিশেষ সংশোধন প্রক্রিয়া। বুধবার কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব এক সাংবাদিক সম্মেলন করে বিশেষ সংশোধনের ব্যাপারে বিস্তারিত জানালেন। জেলা আয়ুক্ত জানান, 22 নভেম্বর থেকে বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথি যাচাই করবেন। তা চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। 21 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হবে খসড়া ভোটার তালিকা। 27 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। এই বিষয়ে দাবি আপত্তি 2 ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে এবং আগামী বছরের 10 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানালেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব। এই প্রক্রিয়া যাতে সঠিকভাবে সম্পন্ন হয় তার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জেলা আয়ুক্ত। আমি
इस मीटिंग के आधा घंटा पहले पॉलिटिकल पार्टीज के साथ मीटिंग करी और हमारे जितने EROs हैं, AEROs हैं, उन सबको साथ मीटिंग करी और एक ट्रेनिंग प्रोग्राम ऑर्गेनाइज किया। सो जस्ट जानकारी के तौर पे आपको मोटा मोटी हम बता देते हैं कि क्या टाइमलाइन है, क्या काम इसमें करना पड़ेगा। सो स्पेशल रिवीजन जो हर साल समरी रिवीजन होता है, उसका एक इम्प्रूव्ड और मॉडिफाइड वर्जन है। इसमें इम्प्रूवमेंट ये है कि मैंडेटरीली हाउस टू हाउस वेरिफिकेशन होना पड़ेगा और BLOs को उनके घरों पे जाके, इलेक्टर्स के घरों पे जाके उनका जो इंफॉर्मेशन है अबाउट देयर डेमोग्राफिक डिटेल्स वो कलेक्ट करना पड़ेगा। सो द टाइमलाइंस आर यू कैन सी ऑन द बोर्ड एज वेल। सो 18 से 21 नवंबर में ट्रेनिंग एंड प्रिंटिंग ऑफ वेरियस फॉर्म्स एंड documents, and then the house to house verification by the BLOs will start from 22 नवंबर से स्टार्ट होकर 20 दिसंबर तक चलता रहेगा, जिसमें BLOs सारे इलेक्टर्स के घर पे, जो हमारे इलेक्टर्स हैं अभी 2025 जनवरी के हिसाब से कचार में लगभग 13,93,482 electors over there as per the rule published in January 25। सबके घरों पे जाके उनका वेरिफिकेशन स्टेटमेंट 1 में करेक्ट करना पड़ेगा, जिसमें मेजर होगा उनका नाम, उनका एड्रेस, उनका एज, उनका जेंडर डिटेल्स, ताकि कुछ एब्सर्ड वैल्यूज या फेक वैल्यूज ना हो। मैं डाल देता हूँ। इस वेरिफिकेशन में हमको पोलिंग स्टेशन का अरेंजमेंट और रैशनलाइजेशन की कहीं का बिल्डिंग टूट गया है या वोटर ज्यादा हो गए हैं, 1200 से ज्यादा वोटर हैं, तो नया पोलिंग स्टेशन बनाना, उसका एक इंफॉर्मेशन कलेक्ट करके लाना होगा। और उसके बाद जो डेटा कलेक्ट करना कि अच्छा इमेज कलेक्ट करना, अच्छा इमेज का फोटोग्राफ कलेक्ट करना, उनका करेक्ट सेक्शन पार्ट, इसका इंफॉर्मेशन कलेक्ट करना और इसको इलेक्शन डिपार्टमेंट को सबमिट करना, जिससे कि हम लोग 27 दिसंबर तक एक ड्राफ्ट इलेक्टोरल रोल जनरेट कर पाएंगे। ड्राफ्ट इलेक्टोरल रोल क्या होगा कि जो जनवरी में इलेक्टोरल रोल पब्लिश हुआ था और उसके बाद जो 10-11 महीने बीते हैं, उसमें जो वोटर्स ऐड हुए हैं, डिलीट हुए हैं, शिफ्ट हुए हैं, उनका जानकारी ऐड करके 27 दिसंबर को एक ड्राफ्ट इलेक्टोरल रोल पब्लिश होगा। और उस पब्लिकेशन में हम लोग फिर से आप लोगों को मुलाकात करेंगे। उसमें सारी पॉलिटिकल पार्टीज को, जो रिकॉग्नाइज्ड पॉलिटिकल पार्टीज हैं, रजिस्टर्ड पॉलिटिकल पार्टीज हैं, उनको हम लोग सारा कॉपी देंगे। और फिर 27 तारीख से लेकर 22 जनवरी तक क्लेम्स एंड ऑब्जेक्शन का प्रोसेस चलेगा, जिसमें लोग क्लेम्स दे सकते हैं कि हमको नया नाम ऐड करना है, डिलीट करना है, शिफ्ट करना है, नाम मॉडिफाई करना है। और उसमें स्पेशल कैंपेन डेट्स भी होंगे। उसमें 3-4 जनवरी और 10-11 जनवरी जो सैटरडे संडेज हैं, वो कैंपेन डेट्स होंगे, जिसमें BLOs मैंडेटरली पोलिंग स्टेशन में ही दिन भर रहेंगे। वहां पे कोई भी इलेक्टर जाके अपना जानकारी दे सकता है, अपना ठीक करा सकता है। और इस प्रोसेस में इंस्ट्रक्शन है कि BLOs एक वोटर के घर पे 3 बार जाएंगे। अगर पहली बार में इंफॉर्मेशन नहीं मिलता है तो दूसरे बार जाएंगे, नहीं मिलता है तो तीसरे बार जाएंगे। और इस प्रक्रिया का पूरा प्रयास होगा कि जो इलेक्टोरल रूल जनरेट होता है हमारा 10 फरवरी को, उसका हेल्थ ऑफ द इलेक्टोरल रूल क्या बोलते हैं कि कितने इलेक्टर्स हैं पॉपुलेशन के कंपैरिजन में, उसमें कितना मेल इलेक्टर्स हैं, फीमेल इलेक्टर्स हैं, कितना नए इलेक्टर्स हैं, 18 to 19 एज के इलेक्टर्स हैं, किसी citizenship and SIS. So to be an elector you have to satisfy 5 conditions, that you have to be a citizen of India, not less than 18 years, ordinary residents of a constituency, not disqualified by law, not unsound mind. So anybody who is a citizen of India will be able to get his name registered in the vote or electoral roll. बस एक ही चीज बोली गई है कि ली वोटर्स जो है वो वैसे भी इलेक्टोरल रोल में जानकारी के लिए लोग उसका इंफॉर्मेशन लेने नहीं जाएंगे, and they will continue as present. What is the strength of this voters? I do not have the specific information. मैं आपको देता हूँ। अच्छा, और अगर डिस्ट्रिक्ट ट्रांसफर के सिलसिले में धरिए कोई गुवाहाटी में है तो गुवाहाटी में उसका वोटर लिस्ट का नाम है, लेकिन वो आ गया सिलचर पे, कोई प्राइवेट कंपनी में जॉब कर रहा है तो सिलचर में आके वो एक रेंटल घर में रह रहा है
और गुवाहाटी में जिस घर में रहता है वहाँ पे वोटर लिस्ट का नाम है। একসঙ্গে বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে 2 ডিসেম্বরের পর আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেবে জানালেন এআইইউডিএফ সুপ্রিমো। কংগ্রেস চাইলেও এআইইউডিএফও কংগ্রেসের সাথে বন্ধুত্ব করবে না, বার্তা আজমলের। এআইইউডিএফ এবং এআইএমআইএম একসঙ্গে 2026 আসাম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ফের প্রতিক্রিয়া দিলেন বদরুদ্দিন আজমল। বলেন 2রা ডিসেম্বরের পর আসাদউদ্দিন ওয়েসির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এআইইউডিএফ সুপ্রিমো আজমল বলেন কংগ্রেস চাইলেও এআইইউডিএফ কংগ্রেসের সাথে বন্ধুত্ব করবে না। তিনি বলেন আসাদউদ্দিন ওয়েসির সঙ্গে জোটবন্ধন হওয়ার কথা শোনার পর কংগ্রেসের ঘুম উড়ে গেছে বলে মন্তব্য করেন বদরুদ্দিন আজমল। তার স্পষ্ট মন্তব্য, কংগ্রেস চাইলেও এআইইউডিএফ কংগ্রেসের সাথে বন্ধুত্ব করবে না। বলেন মাত্র 35% মুসলমানদের ভরসা করে সরকার গড়ার স্বপ্ন দেখছে কংগ্রেস। গৌরব গগৈ রাজনীতির সমীকরণ জানেন না বলেও কটাক্ষ করেন আজমল। বলে আমি দাওয়াত দিছো আর কারণে এতিয়ালৈকে 2 তাৰিখৰ পিছত আমাৰ ডেলিগেশ্যন যাব। তেখেত কৈছে বদৰু ভাই 2 তাৰিখকে বাদ ভেজি আমাৰ ডেলিগেশ্যন গৈ আছে। এতিয়ালৈকে আমিতো কোনো যদি তেখেত অসমত আহে মই কৈছোঁ মোৰ ৰেকৰ্ড আছে যে আমি ৱেলকাম কৰিম, আদৰণি জনাম। আমি আৰু বেছি কোৱা নাই। এইটো কংগ্ৰেছে ভয় খাই ঘুম নিদ্ৰা হাৰাম হৈ গৈছে, কংগ্ৰেছৰ টোপনি হাৰাম হৈ গৈছে। মোৰ নম্বৰ দিছে 108, মই কৈছোঁ ৰকিবুল ভাই 108, কি নাম গৌরব গগৈ 108, বাকি সব ইসকল 108 আর বিজেপির এজেন্ট অখিল গগৈ। কারণ কংগ্রেসের ভিতরে যিমান মানুষ অখিল গগৈ কংগ্রেসের মানুষ নেকি, বিজেপির এজেন্ট, বুঝতে পেরেছি নাকি? এইটোর কারণে উধারবন্দের বিইও মাধব সাহার পাথারকান্দির বাড়িতে দিনভর অভিযান ভিজিলেন্সের। নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার জব্দ করে পুলিশ জানিয়েছে। উধারবন্দের বিইও মাধব সাহার পাথারকান্দির বাড়িতে রাতভর অভিযান ভিজিলেন্সের। মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়া কাছাড়ের উধারবন্দ ব্লক শিক্ষাখণ্ড আধিকারিক মাধব সাহার পাথারকান্দি বাড়িতে রাতভর অভিযান চালালো ভিজিলেন্স। বিশেষ এই দলটি রাত 8টা থেকে গভীর রাত পর্যন্ত মাধব সাহার পাথারকান্দি শহরের বাড়িতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার জব্দ করেছে বলে পুলিশ জানিয়েছে। 444 গ্রাম স্বর্ণালঙ্কার সহ নগদ 2,17,000 টাকা জব্দ করা হয়। তবে পুলিশ বা প্রশাসন আধিকারিক কেউই এ ব্যাপারে মুখ খুলতে চাননি। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে উধারবন্দ ব্লক শিক্ষাখণ্ড আধিকারিকদের কার্যালয়ে এক শিক্ষকের কাছ থেকে 7,000 টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন ব্লক শিক্ষাখণ্ড আধিকারিক মাধব সাহা। জানা গেছে এই মাধব সাহা তার জন্মভিটে পাথারকান্দি ব্লক প্রাথমিক শিক্ষাখণ্ড আধিকারিক হিসেবেও বেশ কিছুদিন কর্মরত ছিলেন। পরে বদলি হয়ে রামকৃষ্ণনগরে যান। সেখানে সে সময় মাধব সাহার বিরুদ্ধে একাধিকবার ঘুষ নেবার অভিযোগ উত্থাপিত হয়েছিল। সুরজিৎ সেন, বিটিএন নিউজ, পাথারকান্দি। 2 দিনব্যাপী গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারীদের আন্দোলন শেষ হলো বুধবার। বিভিন্ন দাবিতে মঙ্গলবার থেকে কাছাড় জেলার পঞ্চায়েত ঠিকাভিত্তিক কর্মচারীরা আন্দোলনে বসেছিলেন। 2 দিনব্যাপী গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারীদের আন্দোলন শেষ হলো বুধবার। বিভিন্ন দাবিতে মঙ্গলবার থেকে কাছাড় জেলার পঞ্চায়েত ঠিকাভিত্তিক কর্মচারীরা আন্দোলনে বসেছিলেন জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এদিন স্লোগানে মুখরিত জেলা পরিষদ কার্যালয় চত্বর। দুদিনের আন্দোলনে গ্রামোন্নয়ন বিভাগের কাজকর্ম প্রায় স্তব্ধ ছিল। আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্যের প্রায় 8,000 ঠিকাভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বর্তমান বিজেপি সরকার। যেসব কর্মচারীর 15 বছর পূর্ণ হয়েছে, এদের 60 বছর পর্যন্ত চাকুরি সুনিশ্চিতকরণের জন্য বিগত সর্বানন্দ সরকারের ক্যাবিনেটে সিদ্ধান্ত নিলেও আজ অবধি কার্যকর হয়নি। তাই এবার রাজ্যের 8,000 চুক্তিভিত্তিক কর্মীরা গণতান্ত্রিক আন্দোলনে নেমেছেন। আজ আমাদের জেলা পর্যায়ে শেষ। আগামীকাল আমাদের আবার ব্লক পর্যায়ে কর্মবিরতি হয়ে যাবেন। আমাদের ঠিকাভিত্তিক কর্মচারী পরিষদের মধ্যে মাত্র 4টা দাবি। 1 নম্বর দাবি হইল আমাদের বর্তমান বেতনের সহিত 30,000 টাকা সংযুক্ত করা, সমকাজের মর্যাদা প্রদান করা। দ্বিতীয় দাবি হল আমাদের সেই বার্ষিক বেতনের উপর 10% স্থায়ীভাবে লাগু করা, আর চাকুরি 60 বছর সুনিশ্চিতকরণ করা, আর HR পলিসি প্রয়োগ নীতি নিয়ম করা।
এইগুলো হলো আমাদের দাবি। সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা আগামী 25-26 আমরা দিসপুর কাঁপাইয়ে তুলব। নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্তার। ঘটনাটি ঘটেছে শিলচরে। শিলচরের কনকপুর এলাকায় নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম রজত দাস ওরফে মান্না। অভিযোগ অনুযায়ী ওই যুবক গোপনে গৃহবধূর নগ্ন ছবি তুলেছিল এবং সেই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বহুদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করছিল। দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করার পর অবশেষে সাহস জুগিয়ে ভুক্তভোগী মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রজত দাসকে গ্রেপ্তার করে। বর্তমানে পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কাছাড়ের লক্ষ্মীপুরের এক জঘন্য ঘটনা। শিক্ষক ছাত্রীর পবিত্র সম্পর্ককে কালিমা লিপ্ত করলেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভার পাবদা অঞ্চলের এক স্কুলে। কাছাড়ের লক্ষ্মীপুরের এক জঘন্য ঘটনা। শিক্ষক ছাত্রীর পবিত্র সম্পর্ককে কালিমালিপ্ত করলেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভার পাবদা অঞ্চলের একটি স্কুলে। শামীন আহমেদ চৌধুরী নামের এক শিক্ষক বহুদিন ধরে স্কুলের এক ছাত্রীকে মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় জনতা তাকে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সমঝে দেন। কাছাড়ে ফের নৃশংস মডেল পুলিশিং। কিশোরকে বেধড় মারলেন দোকানদার। কাছাড়ের কাটিগড়া চৌরঙ্গিতে ফের ঘটল মডেল পুলিশের নিন্দনীয় ঘটনা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে দোকানদার শাহিদ আহমেদ তার দোকানে এক কিশোরকে সম্ভবত লোহার বস্তু দিয়ে ধারাবাহিকভাবে পিটিয়ে দোকানের বাইরে বের করেন। বাইরে আসার পরও তিনি আবার মারধর চালান। পরে স্থানীয়রা ছেলেটিকে উদ্ধার করে অভিযোগ কিশোর নাকি দোকান থেকে কিছু একটা সামগ্রী চুরি করতে গিয়েছিল। তবে সচেতন মহল বলছে চুরি অপরাধ হলেও কোনোভাবেই আইন নিজের হাতে তোলা যায় না। ভিডিও সামনে আসতেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের দাবি অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বরখলা বিধানসভা কেন্দ্রে আয়োজিত হলো মেঘা স্বাস্থ্য শিবির। শিলচর আইএসটিটিতে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির। শিবিরে উদ্বোধন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ বরখলা বিধানসভা কেন্দ্রে আয়োজিত হলো মেগা স্বাস্থ্য শিবির। শিলচর আইএসবিটিতে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির। শিবির উদ্বোধন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সঙ্গে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থ, জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ অন্যান্য জনপ্রতিনিধি দল। আয়োজিত হয় একটি সংক্ষিপ্ত সভা। এদিনের শিবিরে বরখলা বিধানসভা কেন্দ্রের 1 থেকে 18 বছরের প্রায় 3000 রোগী স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য নাম নথিভুক্ত করেছে। শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পর যদি কারো উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে তাকে পাঠানো হবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে।
সেখান থেকে কোনো রোগী বাইরে চিকিৎসা করানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে সরকার তার সমস্ত চিকিৎসার ব্যয় বহন করবে জানালেন মন্ত্রী কৌশিক রায়। আপনারা জ্ঞাত যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সেবামূলক এক কাজের আরম্ভণি করেছিলেন। আরম্ভণির উদ্দেশ্য ছিল যে আসামের কোনো ঘরেই যাতে এমন কোনো মা, এমন কোনো পরিবার না থাকে যার মনে মনে এরকম হয় যে আমার সন্তানের আমি চিকিৎসা করাতে পারিনি। বিশেষ কিছু রোগ আছে যে রোগগুলোর জন্য চিকিৎসা করাতে হলে স্থানীয় যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে হয়তো সম্ভব নয়, যার জন্য এই মেগা হেলথ ক্যাম্প 126টা সমষ্টিতে করা হচ্ছে। প্রত্যেক ঘর থেকে এ ধরনের রোগীকে নিয়ে আসা হচ্ছে, এখান থেকে রেফারেল করা হচ্ছে, ভারতবর্ষের অন্য প্রান্তেও যদি যাওয়া প্রয়োজন পড়ে পাঠানো হবে এবং সম্পূর্ণভাবে সরকারের খরচায় পাঠানো হবে। আরোগ্য সেতু আপনারা দেখছেন যে আমরা আরোগ্য সেতুরও এই ক্যাম্পের সঙ্গে সঙ্গতি রেখে আরোগ্য সেতুরও আরম্ভ হয়েছে। এই ক্ষেত্রে এই কথা বলতে হয় যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা একেবারে মানুষের সঠিক যে সমস্যা, এই সমস্যাকে অনুধাবন করে তিনি প্রত্যেকটা ঘরে যাতে এ ধরনের মানসিকতা না থাকে যে আমি চিকিৎসা করাতে পারিনি, যার জন্য আশা কর্মী দিদিদেরকে, অঙ্গনবাড়ির দিদিদেরকে কাজে লাগানো হয়েছে। তারা ঘর থেকে ডেকে এনেছেন, স্কুলের ছাত্র 0 থেকে 18 পর্যন্ত নিয়ে আসা হচ্ছে, যদি কোনো প্রয়োজন পড়ে তাদেরও চিকিৎসা। কাজেই এখানে আজকে দেখছেন আপনারা বরখলার যে মেগা হেলথ ক্যাম্প, আমরা আশা করছি কাছাড়ের প্রায় সবকটিতে হয়ে গিয়েছে। আমরা আশা করছি এটাও সম্পূর্ণ সাকসেসফুল হবে এবং মানুষ তার মনের যে অভিব্যক্তি যে আমি আমার সন্তানের চিকিৎসা করাতে পেরেছি, এই কথাটা মানুষের মনে তৃপ্তি আসবে। আমরা এই মেগা হেলথ ক্যাম্পের সফলতা কামনা করি। সঙ্গে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে কাছাড়ের পক্ষ থেকে আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের এক সুন্দর প্রয়াস যে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটা বিধানসভাতে মেগা হেলথ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এবং আজকের দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাননীয় সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়, আমাদের রাজ্যসভার সাংসদ কনাথপুর কাইস্ত মহাশয় সহ অনেকে, যে আমরা বরখলা বিধানসভায় আজকে এই হেলথ ক্যাম্প হয়েছে এবং এই হেলথ ক্যাম্পে প্রচুর লোক আপনারা লক্ষ্য করেছেন যে প্রচুর পেশেন্ট যারা, বাচ্চারা যারা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই ক্যাম্পের লক্ষ্য হলো যে শুধু এখানে প্রিলিমিনারি হেলথ ক্যাম্প করে তাদেরকে ঔষধ দেওয়া নয়, এই ক্যাম্পের লক্ষ্য হলো যে এই পেশেন্টদেরকে রেফারেল এর মাধ্যমে যদি তাদের বাইরে কোনো জায়গায় চিকিৎসা করতে হয়, কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, যদি যে কোনো জায়গাতে তাদের চিকিৎসা করায় সরকার নিজের খরচায় নিজের ব্যবস্থায় সেটা বহন করবে। এবং আমরা দেখেছি যে কাছাড়ের প্রত্যেকটা বিধানসভায়, আসামের বিভিন্ন বিধানসভাতে এই ক্যাম্প সফল হয়েছে এবং আজকের দিনে এই বরখলাতেও যেভাবে রোগীরা, বাচ্চারা এখানে উপস্থিত হয়েছেন, এই ক্যাম্পও আজকের দিনে সফল হবে। থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রী নগরিয়া পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে কাছাড় জেলার শিলচর বিধানসভা কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ কাজের সূচনা হলো। মুখ্যমন্ত্রী নাগরিয়া পাকিপথ
নির্মাণ প্রকল্পের অধীনে কাছাড় জেলার শিলচর বিধানসভা কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নির্মাণ কাজের সূচনা হল বুধবার। এদিন চেঙ্কুরি রোড থেকে ইস্ট সিঙ্গারিয়া পর্যন্ত প্রীতম চৌধুরী লেন হয়ে সংযোগকারী এই নতুন রাস্তা স্থানীয় জনসাধারণের যাতায়াতকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে। মোট 37.47 লক্ষ টাকা ব্যয়ে রাস্তার নির্মাণ কাজ হাতে নিয়েছে লোক নির্মাণ বিভাগ। এদিন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের শিলান্যাস করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। নতুন এই রাস্তা নির্মিত হলে এলাকার পরিবহন ও যাতায়াত ব্যবস্থা আরও গতিশীল হবে এবং স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে আশা করা হচ্ছে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বর্ণনা তুলে ধরে শহরের উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। তুলনা করলে তো 91 তো আজিকার দিনে হার আখুঁচে শিলচরের বিধায়ক বর্তমান যে বিধায়ক আছে দীপায়ন চক্রবর্তী কোনো মাসে বা বাত নেই জেনার চেষ্টা নিয়ারগা তা এবাকে বইয়া মাতের বিষ্ণুবিয়া মণিপুর সাধু আর গজতে নেই নাই সাধু আর মন্দির মিরু পাখানি দেউরি কানে কানে ইয়ারি তার বক্তব্য উঠিয়াই তুই মিন আমার তো তার ওনার বক্তব্যে যখন আসবে কথাটা বলবে এবাকা প্রত্যেক মন্দির আমি দিয়ার লাস্ট আমি সঙ্গে বাগামালো আপা খাই দেওয়ার সাথে মন্দির আমি দিয়া দিয়া জিয়ারগা क्या जरता आम्ही सनातन धर्मी आम्ही हिंदू मी हिंदू आहे मेलागो हिंदू मंदिर ना जे मंदिर जुगा मी हिंदू मंदिर ना जे मंदिर जुगा এহালো তাই আমার ভারতীয় জনতা পার্টি অবতার গজে গিরফতে বামুয়া হাতে মন্দিরে তার নিয়ম পছন্দ করে তা দৌড় সেবা করে গত বামুনরা দেবতা পূজা করে গতিকে আমাদের দীপায়ন বামুন মন্দিরে একটু তার আকর্ষণটা বেশি থাকে। আপনারা লক্ষ্য করেছেন সেটা কিন্তু চিত্র আজকের দিনে পুরো উল্টো। এখানে বলেছেন আমাদের যিনি মহাসভার মেহেরপুর অঞ্চলের সভাপতি অনেক কিছু বলে গেছেন, এখানে অনুমোদন থেকে শুরু করে বিভিন্ন স্কিমের কথা। তো ভারতীয় জনতা পার্টির সরকার একটি কথাতে বিশ্বাসী যে সমাজকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা আসাম রাজ্যকে ভারতবর্ষের 5টি না প্রথম স্থানে নিয়ে যাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাজ করছেন। তাই 100% গভর্নমেন্ট টাকা কী করে ইউটিলাইজ হয় তার জন্য আজকের দিনে সরকার চিন্তা করছে। একটা দিন ছিল যে টাকা পয়সা নিয়ে চাকরি হতো, এমপি এমএলএ রিকমেন্ডেশন ছাড়া চাকরি হতো না। আমরা বিধায়ক হওয়ার পর আজকের দিনে কারো চাকরির জন্য মুখ্যমন্ত্রীকে বলতে হয়নি। কোনো বিধায়ক কোনো সরকারি অফিসার 1 টাকাও কারো থেকে ঘুষ নেননি, কেউ বলতে পারবে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেটা শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়া বাঙালি সমাজ না, গোটা আসামে যারা প্রকৃত যারা স্টুডেন্টরা পড়াশোনা করে আজকে এই কম্পিটিশন করে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে সরকার চাকরি দিয়ে। কাঠিগড়া বিধানসভার দিগরখাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবনের শিলান্যাস হল বুধবার। নতুন বিদ্যালয় ভবনের শিলান্যাস করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। কাঠিগড়া বিধানসভার দিগরখাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় নতুন ভবনের শিলান্যাস হল বুধবার। নতুন বিদ্যালয় ভবনের শিলান্যাস করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সঙ্গে ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। 7.22 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হবে স্কুলের এই নতুন ভবন। 2025-এ দিগরখাল হাই স্কুল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নতিকরণ করা হয়েছিল। মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র হিসেবে অনুমতি পেয়েছিল। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। আমাদের দলের সরকার এখানে এসেছে 16 এপ্রিল। আমাদের আজকের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তিনি নিজেও বড় দিগ্গজ পণ্ডিত, বড় ব্যক্তিত্বের অধিকারী। শিক্ষার প্রত্যেকটা খণ্ডে তিনি কোনো না কোনো জায়গায় পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন। তিনি এক উদ্দেশ্য নিয়ে যে যদি শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসাবে আমরা বলি তাহলে ছাত্রছাত্রীদেরকে এই পরিবেশ দিতে হবে। আর এই পরিবেশ দেওয়া শুধু এখানে হায়ার সেকেন্ডারিতে নয়, আপনারা লক্ষ্য করেছেন মডেল অঙ্গনবাড়ি দেখেছেন আপনারা।
মডেল অঙ্গনবাড়ি এমনভাবে তৈরি করা হয়েছে যে তার কাটিগড়া বিধানসভা সমষ্টির আমরা দিগরখাল হাই স্কুলে আসাম সরকারের মাধ্যমে যে অর্থ মঞ্জুর হয়েছে নূতন ভবনের নির্মাণের জন্য 7,22,00,000 টাকা সেই নূতন ভবনের আমরা আজকে শিলান্যাস করেছি। এটা আসাম সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একটা প্রয়াস যে আসামের প্রত্যেকটা স্কুলে সরকারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচারকে যাতে আমরা ভালো করতে পারি, উন্নত করতে পারি, এবং সেটার অঙ্গ হিসাবে 126টা বিধানসভাতে আমরা দেখেছি 3টা-4টা করে স্কুলের কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। আজকে দিগরখাল হাই স্কুলের এই ভবনের কাজ আমরা আরম্ভ করেছি। এখানে 2 বছরের মধ্যে ভবন নির্মাণ করার জন্য পূর্ত বিভাগ থেকে নির্দেশ এসেছে কন্ট্রাক্টরের কাছে। আর 16টি ক্লাসরুম সহ একটা আধুনিক স্কুল যাতে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায় সেই চেষ্টা আসাম সরকারের তরফ থেকে আছে। একই দিনে উধারবন্দের চণ্ডীগড় চা বাগান ও হাতিছড়া চা বাগানের আপগ্রেডকৃত 2টি এমই স্কুলের নতুন ভবনের ভিত্তিপত্র স্থাপন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। একই দিনে উধারবন্দের চণ্ডীঘাট চা বাগান ও হাতিছড়া চা বাগানে আপগ্রেডকৃত 2টি এমই স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। বুধবার বেলা 1টায় চণ্ডীঘাট সূর্য এলপি স্কুলে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর হাতিছড়া কয়লাগুদাম এলপি স্কুলে আপগ্রেড করা আরও একটি এমই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। 2টি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, 2016 সালে রাজ্যে বিজেপি সরকার আসার পর উধারবন্দ বিধানসভা এলাকায় যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার উন্নতি হয়েছে। পড়াশোনা না করিয়ে কম বয়সী মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়। এসব রোধ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিযুত ময়না প্রকল্পটি শুরু করেছেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উধারবন্দ জেলা পরিষদ সদস্য রোহিত সিং, উধারবন্দ ব্লকের কনিষ্ঠ বাস্তুকার মাসুম আহমেদ লস্কর, রূপা দেব, গীতাবনী সিংহ, পঞ্চায়েত সভানেত্রী কল্যাণী কুর্মী, সহ সভানেত্রী সুপ্রিয়া রাজবংশী, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রামু ছেত্রী, শামিনা আক্তার তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আর ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সহ সমস্ত এলাকাতে চষে বেড়াচ্ছে। কথা কি কমি আছে তা দেখা। চা বাগান এলাকাতে রাস্তাঘাট আপনারা বিগত দিনে দেখে নিননি কংগ্রেসের আমলে। বাগান কর্তৃপক্ষ যত পারে সেটাই করেছে। পাথরের মধ্যে মানুষ হাঁটা ফেরা। গতিকে আজকের দিনে আমরা বলতে পারবো ভারতীয় জনতা পার্টি মোদিজির নেতৃত্বে যেভাবে চলছে উন্নয়ন, সেটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। একেবারে প্রত্যন্ত এলাকায় লুটাথল পুঞ্জিতে, মার পুঞ্জিতে সেখানে রাস্তা গেছে। এখন ইচ্ছাচড়া চা বাগানের দিকে রাস্তা গেছে। এখানে আপনারা দেখেছেন লাইলংচড়া খাসিয়া পুঞ্জিতে রাস্তা যাচ্ছে, ডলুগ্রাম পুঞ্জিতে রাস্তা হয়েছে। পুঞ্জিগুলো তো সঙ্গে মেইন সড়কের যোগাযোগ ব্যবস্থা করছে। আপনারা জানেন মধুরার রাস্তার কি অবস্থা ছিল। আমি এই নিয়ে সেকেন্ড টাইম, থার্ড টাইম আমি রাস্তা বানিয়ে দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির কারণে। আপনারা দেখুন রাস্তার কোয়ালিটি কিভাবে করা হয়েছে, কারণ এখানে কোয়ারির রাস্তা। ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানি, সমীর উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিলচরে মামলা, কঠোর পদক্ষেপের দাবি সংখ্যালঘু মোর্চার। ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক ও অবমাননাকর মন্তব্য পোস্ট করার অভিযোগে সমীর উদ্দিন নামের এক ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে বুধবার শিলচর সদর থানায় মামলা দায়ের করল বিজেপি সংখ্যালঘু মোর্চা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আতাউর রহমান লস্কর জানান, গত কয়েকদিন ধরে সমীর উদ্দিন নামের ওই ফেসবুক ব্যবহারকারী বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্য সহ বিজেপির সঙ্গে যুক্ত সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর, অবমাননাকর ও সাম্প্রদায়িক মন্তব্য করে আসছেন। এই ধরনের পোস্ট সমাজের শত্রুতা বৃদ্ধি করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে। তাই জেলা বিজেপির নেতৃত্বের পরামর্শ মতে আজ মামলা দায়ের করা হয়েছে। এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাউর রহমান লস্কর, সহ সভাপতি ময়না মিয়া লস্কর ও ফখরুল ইসলাম বরভূঁইয়া,
সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লস্কর, এখলাস উদ্দিন, নিউ শিলচর মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি সজল উদ্দিন লস্কর সহ আরো অন্যান্যরা। আমরা আজ কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার এক প্রতিনিধি দল আমরা আজ শিলচর সদর থানা পুলিশ স্টেশনে এসেছি। বিগত 3-4 দিন আগে আমাদের ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার একটা পেজ আছে। আমাদের সেই পেজে একজন ব্যক্তি খুব বাজেভাবে আমাদেরকে কমেন্ট করেছে আমাদের ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার পেজে। আজকে ওর নামে আমরা লিখিতভাবে সংখ্যালঘু মোর্চার প্রতিনিধি দল কাছাড় জেলা বিজেপির নেতৃত্বের পরামর্শে ক্রমে আজকে আমরা শিলচর সদর থানাতে এসে একটা এফআইআর দাখিল করেছি। আমরা মাননীয় পুলিশ প্রশাসনের নিকট আহ্বান থাকবো এই কুলুঙ্গারকে যাতে উপযুক্তমূলক একটা শাস্তি প্রদান করার জন্য। প্রতিলিপিটি আমাদের কাছাড়ের মাননীয় সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মহাশয় ওনার সাথে গিয়ে আমরা সাক্ষাৎ করব এবং ওনাকেই আমরা একটা প্রতিলিপি প্রেরণ করব। আমরা আশাবাদী বর্তমানের যে আসাম পুলিশ, কাছাড় পুলিশ অত্যন্ত দক্ষ, নির্ভরতার সহিত কাজ করে যাচ্ছে। আশাবাদী অতি শীঘ্রই দুষ্কৃতিকারী ধরা পড়বে। ধলাইয়ে রুকনি নদী থেকে মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার, শনাক্ত করল পরিবার, হত্যার সন্দেহ পরিবারের। ধলাইয়ে রুকনি নদী থেকে মহিলার বিবস্ত্র মৃতদেহ উদ্ধার, শনাক্ত করল পরিবার। কাছাড়ের ধলাইয়ের শেওরারতল খুলিচড়া এলাকার রুকনি নদী থেকে উদ্ধার হওয়া বিবস্ত্র মৃতদেহটির পরিচয় মিলেছে। মৃতা শেওরারথলের বাসিন্দা বছর 50-এর বিভারানী বর্মন। শনাক্ত করেছেন তার পরিবার ও আত্মীয় স্বজন। পরিবার সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন বিভারানী। প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে রাতেও আর বাড়ি ফেরেননি। বুধবার থানায় এসে পরিবারের সদস্যরা মৃতদেহটি বিভারানীর বলে শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে পুলিশ দেহটি পরিবারের হাতে তুলে দেয়। পরিবারের অভিযোগ, কোনো দুষ্টচক্র অপকর্ম করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। ধলাই থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এবং বিস্তৃত তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে। 1 মাস আগে নদী থেকে এক কিশোরীর লাশ উদ্ধার হয়েছিল। কোনো দুষ্টচক্র এই সব অপকর্মে সক্রিয় হয়ে ওঠার অভিযোগ তীব্র হয়ে উঠেছে। বিটিএন নিউজ, বাগাবাজার। প্রায় 2000 কণ্ঠে মায়াবিনী গানে জুবিন গার্গকে স্মরণ করল ডন বস্কো স্কুল শিলচর। আসামের গর্ব বিশিষ্ট শিল্পী অভিনেতা জুবিন গার্গের 53তম জন্মদিন উপলক্ষে এক অন্য ধারার সঙ্গীত মাধ্যমে জন্মদিন পালিত হয়। প্রায় 2000 কণ্ঠে মায়াবিনী গানে জুবিন গার্গকে স্মরণ করল ডন বস্কো স্কুল শিলচর। আসামের গর্ব বিশিষ্ট শিল্পী অভিনেতা জুবিন গার্গের 53তম জন্মদিন উপলক্ষে এক অন্য ধারার সঙ্গীতের মাধ্যমে জন্মদিন পালিত হয়। স্কুলের 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা মায়াবিনী তোমার বুকুত গানটি অভ্যাস করে। প্রতিটি ক্লাসের শিক্ষক শিক্ষিকা অন্যান্য অশিক্ষক কর্মীরা তাদের সহযোগিতা করেন। 18 তারিখ মহান শিল্পী জুবিন গার্গের 53তম জন্মদিনের দুপুরে এক অন্যতম চিত্র ফুটে ওঠে ডন বস্কো স্কুল পরিসরে। প্রায় 2000 কণ্ঠে মায়াবিনী গান পরিবেশিত হয়। প্রথমে শিল্পীর জন্য এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ ফাদার সুরজিৎ টিগ্গা, উপাধ্যক্ষ ব্রাদার কিরবাসিয়াস টিম্পুইন, সিস্টার জ্যোতি, শিক্ষক মণিভূষণ চৌধুরী, অমিত সিনহা, মনোজ দাস, মনোজ সিনহা সহ অন্যান্যরা।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিম কাছাড় জেলা কার্যবাহ সুমন দাসের পিতা প্রয়াত সজল দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিশিষ্ট সমাজসেবী তথা কাঠিগড়া কংগ্রেস দলের প্রার্থী প্রত্যাশী কুমারজিৎ দেব। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিম কাছাড় জেলা কার্যবাহ সুমন দাসের পিতা প্রয়াত সজল দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিশিষ্ট সমাজসেবী তথা কাঠিগড়া কংগ্রেস দলের প্রার্থী প্রত্যাশী কুমারজিৎ দেব মান্না। বুধবার কুমারজিৎ দেব দিগরখাল কাশীবন স্থিত সুমন দাসের বাড়িতে গিয়ে শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কিছু সময় কাটান। প্রসঙ্গত, সজল দাস গত শুক্রবার রাতে 70 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এদিন কুমারজিৎ দেবের সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক দেবদীপ দত্ত, কানু পাল প্রমুখ। সমাজকর্মী ও অগপ শিলচর বিধানসভা পরিষদের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্যের উদ্যোগে মেহেরপুরের সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করা হয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গের 53তম জন্মদিন। সমাজকর্মী ও অগপর শিলচর বিধানসভা পরিষদের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্যের উদ্যোগে মেহেরপুরে সমাজ সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করা হলো কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গের 53তম জন্মদিন। এদিন নিবেদিতা নারী সংস্থা পরিচালিত শিশুগৃহের শিশু ও কর্মকর্তাদের নিয়ে কেক কাটা, ভোজ, স্মৃতিচারণা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। অনুষ্ঠানের শুরুতেই শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং শিশুদের কণ্ঠে পরিবেশিত হয় মায়াবিনী গানটি অনুষ্ঠানের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রদীপ সিনহা, সৌমেন দাস, বিজয় নন্দী, বিশাল বিশ্বাস ও অমলেন্দু দেবনাথ প্রমুখ। পুরো অনুষ্ঠান জুড়ে শিশুদের গান, হাসি ও আনন্দ যেন জুবিন গার্গের অমলিন স্মৃতিকে আরো বর্ণময় করে তোলে। যে মানুষের কাজ করে তারা কোনো সময় তারা ইয়ে করে না, পাবলিসিটি নাই। ওনার পাবলিসিটি ছিল না, কিন্তু এখন যাওয়ার পরে এখন সব কিছু বেরোচ্ছে। আমি তো শুনে অবাক, ওনার যতগুলো কাজকর্মের কথা শুনছি, এটার মধ্যে একটা বিশেষ বড় একটা যে উনি 15টা অনাথ শিশুকে উনি দত্তক নিয়েছেন। আজকে আমাদের একটা হোমে যে বাচ্চাগুলি আছে, আর উনি যেদিন দিল্লি থেকে ওনাকে যখন মরদেহ নিয়ে আসা হয়, তখনই আমরাও বাচ্চারা সবাই ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিছি। আমরা ওই দিন রোববারে আমরা এখানে এটা পালন করছি। এটা মানে তখন থেকেই যে মানে মনটা ভীষণ খারাপ লাগছে। আর ওনার এখন তো মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে সব ওনার যত গান আছে, এগুলো গান দেখতে দেখতে শেষ হয় না, শুনতে শুনতে আরও শুনতে ইচ্ছা করে, শেষ নাই যেন কিছুর। তো উনি এত কিছু রেখে গেছেন আমাদের জন্য। তো ওনাকে আজকের এই জন্মদিনে উনি অজর অমর হয়ে থাকবেন, ওনার কোনো মৃত্যু নাই। কিন্তু এর জন্য আমরা বার্থডে পালন করতে দুঃখের হলেও এটা কিন্তু সুখের। মণিপুরের জিরিবামে পাহাড়ের রানী স্বাধীনতা সংগ্রামী গাইডিং লুই নামে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট। জিরিবামের বিদ্যানগর মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে শুক্রবার পর্যন্ত। মণিপুরের জিরিবামে পাহাড়ের রানী স্বাধীনতা সংগ্রামী গাইডিং লুই এর নামে আয়োজিত হচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। জিরিবামের বিদ্যানগর মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে শুক্রবার পর্যন্ত। এ উপলক্ষে স্টেডিয়ামটির ভেতরে আয়োজিত হয় এক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী বুদ্ধচন্দ্র সিং, জিরিবামের পুলিশ সুপার প্রভাকর পান্ডে, প্রাক্তন পুলিশ সুপার মাইরাংথেন মুভি সিং সহ অন্যান্যরা। এলাকার অন্যতম সংগঠন LYC আয়োজিত এই টুর্নামেন্টে আমন্ত্রিতরা প্রথমে একটি শুভেচ্ছা ম্যাচ খেলেন।
এখানে আমাদের জিরিবামের সোশ্যাল ওয়ার্কার বুদ্ধচন্দ্র সিং, অ্যাডিশনাল এসপি এবং রিটায়ার এসপি এম মুভি সিং, আর আমাদের এলওয়াইসির চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট, ওরাও দুজন উপস্থিত ছিলেন। ওদের নাম ছিল তাইমাং পানমাই আর একজন ছিলেন পাউকিনচুং রংমাই। তো টোটাল এখানে আমাদের এখানে প্রথম 10 থেকে 12টা টিম জয়েন করেছে। আজকে শুরু হতে চলছে। তো এটা 19 নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত চলবে। প্রাইজ আমরা রাখেছি, প্রথম প্রাইজ 20,000 টাকা এবং দ্বিতীয় প্রাইজ 15,000 টাকা, তৃতীয় প্রাইজ 5,000 টাকা আমরা এই কমিটি থেকে আমরা দিব। বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর দেখে নেব আবার একবার। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রী। শিলচরে ফ্লাইওভার নিয়ে নাগরিক সভা, একসুরে উন্নয়নের ডাক। নভেম্বর থেকে রাজ্যে শুরু হবে বিশেষ সংশোধন প্রক্রিয়া। বিটিএন নিউজ এখনকার মতো পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মতো বিটিএন নিউজ। ইউটিউবে বিটিএন নিউজ দেখতে আপনারা ব্রাউজ করবেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। ফেসবুকে রয়েছে অ্যাভেলেবল বিটিএন নিউজ। আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শকদের জানাই অনেক ধন্যবাদ।